গেটে অজ্ঞান অবস্থায় পাওয়া গেলেও বাতেনের কোনো চিহ্ন মেলেনি। তো আবারও এসে গেল সেই ভয়াবহ রাত, যখন ঘড়ির কাঁটায় ঠিক 12টা বাজে। গ্রামের পাশে ছিল সেই পুরনো কবরস্থান, সেই তিন বন্ধুকে নিয়ে আরেকটি এপিসোড। তো চলুন শুরু করা যাক। বাতেন, কিরে জানেক, টর্চটা ঠিক মতো ধর। অত কাঁপছিস কেন? কবরের ভেতর থেকে মরা মানুষ উঠে আসবে নাকি? বাতেন ভাই, জায়গাটা ভালো না, বাতাসটা কেমন ভারী হয়ে আছে দেখছিস না? চল ফিরে যাই। তারা যখন কবরস্থানের একদম মাঝখানে পৌঁছল, হঠাৎ চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। ঝিঝি পোকার ডাক হুট করে বন্ধ হয়ে যাওয়ায় এক অপার্থিব নিস্তব্ধতা নেমে এলো। মানিক, থাম, ওই দেখ, 3 নম্বর কবরের ওপর ওটা কি নড়ছে? সাদা ধোঁয়ার মতো কিছু একটা। বাতেন টর্চ ঘোরাতেই দেখল কবরের পাশে একটি ছায়া দাঁড়িয়ে আছে। কোনো অবয়ব নেই, শুধু দুটো জলজলে লাল চোখ তাদের দিকে স্থির হয়ে তাকিয়ে আছে। ওরে বাবারে, বাতেন ভাই, মানিক, ওই দেখ, গাছের মগডালে কেউ বসে আছে, ওর পা দুটো উল্টো। ভয়ে তারা উল্টো দিকে দৌড়াতে শুরু করলো। কিন্তু অদ্ভুত বিষয় হলো, তারা যেদিকেই দৌড়চ্ছে বারবার ঘুরে ফিরে সেই একই পুরনো বটগাছ আর সেই রহস্যময় কবরের সামনে চলে আসছে। মনে হচ্ছে পুরো কবরস্থানটা যেন একটা গোলক ধাঁধায় পরিণত হয়েছে। এটা কি হচ্ছে? আমরা তো গেটের দিকে যাচ্ছিলাম। মানিক, রাস্তা কোথায়? রাস্তা নেই বাতেন, আমরা কবরের ওপর দিয়ে হাঁটছি। দেখ, মাটির নিচ থেকে হাত বেরিয়ে আসছে। হঠাৎ এক বিকট অট্টহাসিতে পুরো এলাকা কেঁপে উঠল। মাটির নিচ থেকে উঠে আসা অদৃশ্য কোনো শক্তি জানিক আর মানিকের চোখের সামনেই বাতেনকে অন্ধকারের দিকে টেনে নিয়ে গেল। বাতেনের শেষ চিৎকারটা মুহূর্তেই মিলিয়ে গেল বাতাসে। পরদিন সকালে জানিক আর মানিককে কবরস্থানের গেটে বাতেনের কোনো চিহ্ন মেলেনি। আজও অমাবস্যার রাতে সেই কবরস্থানের পাশ দিয়ে গেলে এক ভয়াবহ ফিসফিসানি শোনা যায়। তোরা কেন এসেছিলি?